স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করব বাংলাদেশ চীন করিডোর এই বিষয়টি নিয়ে। আমরা সবাই জানি যে বাংলাদেশ তার অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থান করার কারণে ভারত ও চীন উভয়ের কাছেই কৌশলগত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই করিডোর বা ট্রানজিট সুবিধাগুলো তাদের অর্থনীতিকে বেগবান করতে এবং আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করতে পারে বলা যেতে পারে। এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং তার পাশে রয়েছেন কাজী মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আজকে আমাদের সপ্তাহের দেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং যেটি বলছিলাম যে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ চীন করিডোর এই প্রসঙ্গটি নিয়ে। এবং আমি যদি ভুল না করে থাকি, 90-এর দশকে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার এই চারটি দেশ একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব করা হয় বললেই ভালো হয়, এবং পরিচিতি পায় এটি সম্ভবত BCIM নামে। এবং চীনের এই উদ্যোগ নিয়ে ভারতের সম্ভবত তখন ভূ রাজনৈতিকগত কিছু আপত্তি ছিল এবং অনীহাও বেশ পরিলক্ষিত ছিল। সেক্ষেত্রে এবার ভারতকে বাদ দিয়ে দেখা যাচ্ছে যে এই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চীন। তাহলে কি এখানে যে আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে করেন আপনি, মাহফুজুর রহমান? ধন্যবাদ আপনাকে। আমি খেয়াল করে দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী যখন বেইজিং সফরে গেলেন, সেখানে সরকার পক্ষের সঙ্গে আলাপ আলোচনার সময় এবং যৌথ ঘোষণাতে এই বিষয়টি উঠে এসেছে। সেখানে লেখা হয়েছে এমনভাবে যে এটা চীনের দিক থেকেই এই প্রস্তাবটা এসেছে, অর্থাৎ বাংলাদেশ এবং চীনের মধ্যে একটা সংযোগ করিডোর তৈরি হবে। সেখানে বাংলাদেশে সেটা চট্টগ্রাম, টেকনাফ বা ঢাকা যেটাই হোক, চীনের দিক থেকে সেটা কুনমিং পর্যন্ত। তো আপনি ঠিক বলেছেন, কুনমিংকে নিয়ে এর আগে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং চীনের ওই যে BCIM, সেটাও একটা উদ্যোগ ছিল। এই উদ্যোগটা শুরুর দিকে আপনার থিঙ্ক ট্যাঙ্কে যারা আছে তাদের মধ্য থেকে এই ধরনের একটা উদ্যোগ তৈরি হয়েছিল এবং ইন্টেলেকচুয়ালি এই উদ্যোগটা ছিল। চীনে এই উদ্যোগের সঙ্গে যখন যুক্ত হয় তখন চীনে সেটা সরকার যুক্ত হয়। তো সেইভাবে অনেক দিন থেকে আলাপ আলোচনা হয়েছে। আমরা অনেক সেমিনার দেখেছি, 4টা ক্যাপিটালেই দেখেছি, মানে দিল্লি, ঢাকা, ইয়াঙ্গুন এবং বেইজিংয়ে, কুনমিংয়ে হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ধীরে ধীরে এই উদ্যোগটা আপনার থিতিয়ে গেছে। তো থিতিয়ে যাওয়ার পেছনে আমার কাছে মনে হয়েছিল তখন যে এর পেছনে যে পরিমাণ আপনার ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ প্রয়োজন হবে, সেই তুলনায় আশু রিটার্ন হয়তো বা অনেকেই দেখতে পাচ্ছিল না। এক, দ্বিতীয় হলো যে মিয়ানমার এখানে একটা খুবই রক্ষণশীল দেশ। মিয়ানমারের ইনফ্রাস্ট্রাকচার অসম্ভব দুর্বল এবং এই BCIM করিডোরটা যদি তখন হতো, সেটা মিয়ানমারের মধ্য দিয়ে সেটার একটা বড় অংশ যেত। মিয়ানমারেরও কিছুটা অনাগ্রহ ছিল। আর তারপর ভারতের দিক থেকেও ভারত দেখেছে যে তাদের ইনভেস্টমেন্টের তুলনায় বেনিফিট হয়তো তেমন একটা হবে না। এবং আপনি যা অনুমান করেছেন যে সেখানে কিছুটা ভূ রাজনীতির প্রসঙ্গও চলে এসেছে, এই সমস্ত কারণে সেটা আর এগোয়নি। এই প্রথম আমরা চীনের দিক থেকে শুনলাম যে চীন এই নতুন করে এই আগ্রহটা প্রকাশ করেছে। আমরা জানি যে চীন আপনার মিয়ানমারের এখানে চাকফিও একটা সমুদ্র বন্দর, এটা ডিপ সি পোর্ট, সেটা করার চেষ্টা করছে এবং একই সঙ্গে সেটা যাতে ভায়াবল হয় সেই জন্য সেখানে পাওয়ার প্ল্যান্ট এবং অন্যান্য প্রকল্পও হাতে নিয়েছে। তো বাংলাদেশকে যেটা অফার করা হয়েছে সেটা হলো চাকফিও পর্যন্ত যে রাস্তাটা আসবে, সড়কটা আসবে, সেইখানের একটা পয়েন্ট থেকে, আমি জিওগ্রাফি যদি কিছুটা বুঝে থাকি তাহলে আমার কাছে মনে হয়েছে যে চাকফিওর সমুদ্র বন্দরের কাছাকাছি একটা শহর আছে, সেই শহর থেকে হয়তোবা টেকনাফ পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে। তার মানে ওইটুকু আপনার রোড লিঙ্ক বা রেল লিঙ্ক যেভাবে হোক সেটা তখন আমাদের করতে হবে। এইটা শুনতে খুব সুন্দর শোনায়, কিন্তু আগে BCIM করিডোরের সময়ও যে সমস্ত বাস্তবতা ছিল এবং যে সমস্ত চ্যালেঞ্জ ছিল,
আমার কাছে মনে হয়েছে যে এখনো সেই চ্যালেঞ্জগুলো বহাল আছে বা বহাল থাকবে। সুতরাং এইটা একটা উইশ লিস্ট হতে পারে, যেটা হয়তো আমি জানি না, আমার কাছে মনে হয় 20, 30, 40 বছরে হয়তো বা আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো। চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার সাথে আরেকটু আলোচনা করতে চাই, তবে এ পর্যায়ে কাজী মাহবুবুর রহমান আপনার কাছে জানতে চাই, এই যে বললাম যে বিসিআইএম এর প্রসঙ্গ যখন আসলো এবং ভারতকে বাদ দিয়ে মোটামুটি চীন এই প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে, এক্ষেত্রে আপনার দৃষ্টিতে আপনি কি কি দেখতে পান ভূ রাজনৈতিকভাবে পরিবর্তন হতে পারে? দুইটা তিনটা ব্যাপার আছে এখানে। একটা হলো আপনি ভারতের বাদ দেওয়ার ব্যাপারটা, ভারতের আসলে তো খুব বেশি লাভবান হওয়ার জায়গা এখানে নাই। সো এই করিডোরে ভারতের আগ্রহ থাকবে না। আগে যে প্রস্তাবটা ছিল এটা ফিজিবল ছিল না। চীন, বাংলাদেশ, ভারত, মিয়ানমার হয়ে যে প্রস্তাবটা, এটাতে ভারতের লাভের চেয়ে লস বেশি, কারণ তার জি স্ট্র্যাটেজিক স্যাক্রিফাইস করতে হয়। তার এই যে পূর্ব দিকের যে নিরাপত্তা, কখনো যদি কোনো কারণে এই করিডোর ব্যবহৃত হয় গোয়েন্দা তথ্যের জন্য অথবা সামরিক পারাপারের জন্য, যদি কোনো কারণে ব্যবহার হয়, যুদ্ধ বা অন্য কোনো কারণে সময় তো সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে, তো সেটা যদি স্বাভাবিক ওই এগ্রিমেন্ট অনুযায়ী না থাকে তাহলে কিন্তু ভারতের জন্য সিকিউরিটি লস। সেই জায়গা থেকে ভারতের অনীহাটা খুব স্বাভাবিক, যে কারণে আপনি যেটা প্রথমটা কথা বলছিলেন বিসিআইএম, সেটা কার্যকর হয়নি, কারণ এটা 4টা দেশের জন্যই সমানভাবে ফিজিবল ছিল না। এখন যে প্রস্তাবটা এনেছে এই প্রস্তাবটা মোর ফিজিবল আগের প্রস্তাবের তুলনায়। কিভাবে? কারণ এখানে আগেও চীনের স্বার্থ ছিল, ধরেন আমার কাছে মনে হচ্ছে 60 to 70% চীনের ইন্টারেস্ট ওই করিডোরটাতে হতো। এখন সেটা আছে, কিন্তু সেই জায়গায় বাংলাদেশের ইন্টারেস্টটা তো এখন কম না, 40-50% হয়ে চলে গেছে এই জায়গাটাতে। মানে এটা হলে বাংলাদেশও লাভবান হবে, পুরো লাভবানের জায়গায় 40%। মিয়ানমার তাহলে কি চীনের জন্য করিডোরটা বেশি প্রয়োজন? চীনের জন্য প্রয়োজন, বাংলাদেশেরও বিরাট সুযোগ তৈরি করছে। কিন্তু যদি জিও স্ট্র্যাটেজিক কম্পিটিশনটা না থাকতো, ইন্ডিয়া এবং আমেরিকার কোয়াড কেন্দ্রিক যে কম্পিটিশনটা, এটা যদি না থাকতো, বাংলাদেশকে এই প্রস্তাব নেওয়াটা একদম লোভনীয়। কিন্তু বাংলাদেশকে যেহেতু চীনের এটাকে জিও স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমেরিকা এবং ইন্ডিয়া এটাকে বিআরআই এর জায়গা থেকে দেখবে, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ জায়গা থেকে। তো বিআরআই এর জায়গা থেকে দেখার কারণে, যদিও এটা বিআরআই বলা হচ্ছে না, এটা চীনের একটা কৌশল আমার যেটা মনে হয়, সে বিআরআই বলছে না, কিন্তু এটাকে বিসিএমআই বা সিএমইসি বলছে, নতুন কোনো নাম দিয়েছে, কিন্তু আসলে এটা বিআরআই এর পারপাস সার্ভ করছে। তো কিন্তু আমাদের জন্য বড় ব্যাপারটা হলো কি, এটা আমেরিকার কথা বললাম, ইন্ডিয়ার কথা বললাম, চীনের কথা বললাম, মূল থ্রেটটা আসলে আমেরিকা এবং ইন্ডিয়া এই জায়গা থেকে, এই জিও স্ট্র্যাটেজিক জায়গা থেকে হবে, সিকিউরিটি থ্রেটটা এখান থেকে হবে। কিন্তু আমাদের জন্য বড় সুবিধাটা হলো যে এই অঞ্চল দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু একদম নাই বললেই চলে। আমরা একটা বর্ডার দিয়ে কানেক্টেড, শুধু ইন্ডিয়া বর্ডার দিয়ে কানেক্টেড। আমাদের একটা বিকল্প বর্ডার খুব জরুরি, মানে আর্জেন্ট, মানে অত্যধিক ডিপেন্ডেন্সের কারণে ইন্ডিয়ার উপরে। আসলেই ডিপেন্ডেন্স, আমাদের বর্ডার যেহেতু এক কেন্দ্রিক, এবং এই বর্ডারটা যেহেতু আমরা এক্সপ্লোর করতে পারছি না, যদি এটা মাল্টি মডাল রাস্তা হয়ে ওঠে, কমিউনিকেশন হয়ে ওঠে, আমি ট্রেন এবং সড়ক দুইটা যদি একসাথে আমরা কাজ করতে পারি, আপনি 24 ঘন্টার মধ্যে কুমিং পৌঁছবেন চট্টগ্রাম থেকে। ইটস রিয়েলি গ্রেট। এখন তো মনে হয় যে 20 থেকে 30 দিন লাগে হচ্ছে পণ্য আনা নেওয়া করতে, মালামাল নিয়ে আসতে, এবং খালাস করতেও তো সময় লাগে। সেক্ষেত্রে কি সময়টা কমে আসবে আরো? অনেক, মানে খুব মারাত্মকভাবে। আমি একটা তথ্য জায়গায় দেখলাম, যদি ট্রেনে যাতায়াতটা করা যায় এবং স্পিডি ট্রেন, তাহলে 24 আওয়ার্স হতে পারে। যাই হোক, এটা তো সবকিছু এখনো ফিজিবিলিটি টেস্ট হয়নি, কিছু হয়নি এখনো। আমরা এটা সবগুলোই আনুমানিক ধারণা এবং কিছুটা এতটা মানে যাচাই বাছাই সাপেক্ষ না। যাই হোক, কাছাকাছি কিছুটা থাকলো, 3 দিন হলো, 72 ঘন্টা হলো। তো এটা একটা মানে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য, যেখানে আমাদের এই জায়গাটা যদি কোনো বিকল্প জায়গা থাকতো, এই ইস্ট এশিয়া অথবা সাউথ ইস্ট এশিয়া ঢোকার ক্ষেত্রে আমাদের মিয়ানমারের জায়গাটা আমরা কোনোভাবেই এক্সপ্লোর করতে পারছি না, সেটা যদি আমরা করতে পারি, এটা আমাদের জন্য একটা বিরাট অর্জন হবে। কিন্তু আমাদেরকে এই জায়গাতে একটা স্যাক্রিফাইসিং চ্যালেঞ্জ আছে, সেটা হলো ইন্ডিয়ার সাথে আমাদের একটা সম্পর্ক ভালো আছে, প্রতিবেশী। আবার আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকার আবশ্যকতা আছে। যেমন আমরা রোহিঙ্গা ইস্যু বলেন, আমাদের এই যে কাপড় বলেন, আদার্স অনেকগুলো বিষয়ের কারণে, আবার গ্লোবাল সে জায়ান্ট হওয়ার কারণে আমরা কিন্তু তার উপরে অনেক কিছুতেই নির্ভর করছি। এখন আমরা চীনের সাথে যদি এই সম্পর্কে যাই, এটা আমাদের ওই দুইটা সম্পর্কে কতটা প্রভাব ফেলবে, এটাই হলো আমাদের বাংলাদেশ সরকার যে এক্ষুনি বলছে না, চিন্তা করছি বলছে, এর প্রধান কারণ হলো অন্যান্য
বড় জায়ান্টরা মানে অন্যান্য জায়ান্টরা, প্রতিবেশী জায়ান্ট এবং গ্লোবাল জায়ান্টরা কিভাবে দেখছে। জি। তো চীনের জন্য সবচেয়ে বড় সাফল্য যেটা, রাস্তাঘাট তো সব জায়গায় হচ্ছে, এটা আসলে তেমন মানে পৃথিবী এগিয়ে যাবে, রাস্তাঘাট হবে, এটা আমার কাছে খুব বেশি। তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো সে মালাক্কা প্রণালীর উপরে যে নির্ভরশীলতা আছে তার এখন, এবং এটার উপরে অত্যধিক নির্ভরশীলতা সেটা তার অনেক বেশি কমে আসবে, এবং এখান দিয়ে সে সরাসরি সব জিনিসপত্র মানে তার ইয়েটা আমাদের চট্টগ্রাম বন্দরটাকে এমন ভাবে ব্যবহার করতে পারবে। এবং ভাই যেটা বললেন যে মিয়ানমারের যে একটা বন্দরের গভীর সমুদ্র বন্দরের কথা বললেন, এত ভালোভাবে ব্যবহার করতে পারবে যে খুব দ্রুত তা মানে ভারত মহাসাগরের একদম ডিপে তার অ্যাক্সেস থাকবে। এইটা কৌশলগতভাবে আমেরিকা এবং ইন্ডিয়াকে একটু ব্যাকফুটে নেবে, চীনকে এই পুরো অঞ্চলের যেমনি ভাবে হরমুজ প্রণালী যে অবস্থাটা, হয়তো এটা একদম এইভাবে প্রণালীর মতো না, কিন্তু জিওস্ট্র্যাটেজি জায়গা থেকে চীনকে এই ধরনের একটা আধিপত্য দিবে যদি বাংলাদেশের উপরে তার কন্ট্রোলটা থাকে এবং এই রাস্তা সে করতে পারে। সেই জন্য বলছি এটা আসলেই অত্যন্ত লোভনীয় অফার যেটা দিয়েছে, কিন্তু এই অফার নেওয়ার মধ্যে অনেক চ্যালেঞ্জও অনেক সিরিয়াস রয়েছে। জি, আসবো আবার আপনার কাছে কাজী মাহবুবুর রহমান। এই পর্যায়ে মাহফুজুর রহমান, আপনার কাছ থেকে একটু আরেকটি বিষয় ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে যে সম্ভবত 3টা সমুদ্র বন্দর ব্যবহার করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে তো ট্রানজিটের ফি নিয়ে জটিলতা থাকবে নিশ্চয়ই, তারপরে হচ্ছে পণ্য খালাসের টোল নিয়েও কিছু ইস্যু তৈরি হবে, আবার লেবার ফিও তো যুক্ত হবে। এই বিষয়গুলো আসলে কিভাবে ফয়সালা করা হবে তখন? না, এইটা অনেক দূরের। আমরা আসলে আগে প্রথমে দেখি না যে করিডোরটাই বাস্তব কিনা, তারপর আমরা দেখি যে অন্যান্য টেকনিক্যাল জিনিসগুলো আপনার রিজলভ করা কোনো কঠিন কাজ না। এটা আপনার 1, 2, 3টা মিটিংয়ে সেটা হয়তো আপনি শেষ করে ফেলতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমাদের তো শুধু মানে ভারতের সঙ্গে এখন একটা সম্পর্কের টানাপোড়েন আছে, মিয়ানমারের সঙ্গেও তো আমাদের সম্পর্ক অতটা ভালো না। হ্যাঁ, এবং যেহেতু মিয়ানমার থেকে প্রচুর শরণার্থী বাংলাদেশে এসেছে, এরা ফেরত না যাওয়া পর্যন্ত তো আমাদের অন্য কোনো ভাবে মিয়ানমারের সঙ্গে আর সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নাই। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক লম্বা সময়ের ব্যাপার, এবং আমি মনে করি বা সাধারণভাবে দেখে যেটা বোঝা যায় যে মিয়ানমার কোনো কারণে বাংলাদেশের প্রতি তাদের কনফিডেন্স অনেক কম, যে কারণে মিয়ানমারের কোনো সরকারের সঙ্গেই বাংলাদেশের খুব একটা ভালো সম্পর্ক হয়নি। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের প্রথম 16-17 বছর যদি দেখেন, এর মধ্যে কিন্তু দুটো দেশের মধ্যে আপনার হেড অফ স্টেট এবং হেড অফ গভর্নমেন্ট লেভেলের ভিজিট এক্সচেঞ্জ ওরকম 15-16 বার হয়েছে। 7-8 বার আমাদের হেড অফ গভর্নমেন্ট গিয়েছেন, ওদের হেড অফ স্টেট এসছে, কিন্তু এটা হঠাৎ করেই সব বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হয়ে যায় কিন্তু এই শরণার্থীর সমস্যা থেকে শুরু করে, কারণ শরণার্থীর সমস্যা তো আজকের না, এটা তো অনেক পুরনো, সেই 79 সাল থেকেই আপনার শরণার্থী মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে। এইভাবে সম্পর্ক যে দেশের সঙ্গে আপনার অনেকখানি নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্ক পুনর্নির্মাণ করা হলো বড় চ্যালেঞ্জ। তাহলে তো এখন আমরা দেখতে পাচ্ছি সেই মিয়ানমার কেন্দ্রিক এবং ভূ রাজনীতিগত চ্যালেঞ্জই আমাদের মোকাবেলা করতে অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু যেহেতু প্রস্তাবটা চীনের কাছ থেকে এসছে এবং চীন যদি এই প্রস্তাব বাস্তবায়নে আগ্রহী হয়, চীন কি কোনোভাবে কি মিয়ানমারের সাথে ফয়সালা করবে? স্বাভাবিক যে তখন চীন হয়তো চাইবে যে মিয়ানমারের সঙ্গে আমাদের যেটুকু টানাপোড়েন আছে সেটার একটা ফয়সালা হয়ে যাক। তো সেইটা হয়তো আমাদেরকে সহায়তা করতে পারে। আর তার চেয়ে বড় কথা যে যদি মিয়ানমারকে দেখানো যায় যে তার কতটুকু বেনিফিট হবে এই করিডোরে, তখন সে হয়তো বৈরিতা যেটুকু বা টানাপোড়েন যেটুকু আছে সে নিজে থেকেই উদ্যোগী হয়ে সেগুলি হয়তো সমাধানের চেষ্টা করবে। মুশকিল হলো, ধরুন বাংলাদেশের জিডিপি আমাদের $500 বিলিয়ন মতো বা তার চাইতেও বেশি। মিয়ানমারের জিডিপি কিন্তু খুবই অল্প, 80, 86, 82 বিলিয়ন ডলার এইরকম। এইরকম একটা দেশ এই করিডোরে চীন যদি অর্থায়ন করে ঠিক আছে, কিন্তু মিয়ানমারের পক্ষে অর্থায়ন করা তো অসম্ভব বটেই। এমনকি যে সমস্ত স্টেটের ভেতর দিয়ে আপনার এই করিডোরটা আসবে, চীন থেকে প্রথমে আপনার ইয়েতে যাবে শান স্টেটে। এই শান স্টেটের সঙ্গে আপনার কেন্দ্রীয় সরকারের, মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক কখনোই ভালো ছিল না। হ্যাঁ, তারপর আপনার ওই অন্যান্য গুলো বাদ দিলাম, মাঝখানের গুলো ভালো আছে। তারপর আবার রাখাইন স্টেটের সঙ্গেও আপনার মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক আগাগোড়াই খারাপ। তো এই সমস্ত, অর্থাৎ মিয়ানমারের কাছেও তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু মিয়ানমার যদি মনে করে
বৃহত্তর কোনো পরিকল্পনার মাধ্যমে যে মিয়ানমার নিজের অর্থনীতি উন্নত করতে পারবে, এথনিক যে কনফ্লিক্ট আছে সেগুলোর নিরসন করতে পারবে, একই সঙ্গে এই ওসিলায় তারা বাংলাদেশ এবং চীনের সঙ্গে কানেকশন যেটা, এই কানেক্টিভিটিটা তৈরি করতে পারবে। এই রকম যদি মিয়ানমারের মধ্যে এক ধরনের পরিবর্তন হয়, তাহলে আমরা দেখতে পারি যে এই করিডোরটা বাস্তব হতে পারে। আপনার বক্তব্য পরিষ্কার মাহফুজুর রহমান। এই মিয়ানমার নিয়ে আসলে চ্যালেঞ্জটা কোথায় কাজী মাহবুবুর রহমান, শুনবো আপনার কাছে, তবে একটি বিরতির পরে ফিরে আসবো আপনার কাছে। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করছি বাংলাদেশ চীন করিডোর এই প্রসঙ্গটি নিয়ে, এবং এ পর্যায়ে কাজী মাহবুবুর রহমান আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাবার আগে জিজ্ঞেস করেছিলাম যে এই যে মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে এক ধরনের একটা টানাপোড়েন রয়েছে, সেক্ষেত্রে মিয়ানমার কেন্দ্রিক যে জটিলতাগুলো বা চ্যালেঞ্জগুলোর কথা আমরা বলছি, সেটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে মিয়ানমারের যে চ্যালেঞ্জটা, চীন যদি এই কাজটা করতে চায় এবং আমরা যদি আগ্রহী হই, আমরা যদি মনে করি যে কোনোভাবে ভারত এবং আমেরিকা ম্যানেজড এই বিষয়ে, তাহলে রাখাইন আর্মি বলেন আর বার্মিজ আর্মি বলেন, কেউ কিছু করতে পারবে না। কারণ হলো বার্মিজ আর্মি, রাখাইন আর্মি কেউই চীনের উপরে কথা বলবে না এই বিষয়টাতে। কিন্তু ইন্টারনাল যে সিকিউরিটিটা আছে না, সেটা তো অনেকটাই এদের কারোর উপরে নির্ভর করে না অনেক সময়। সেটা এই ধরনের বড় কাজের জন্য একটু বাধা, মানসিক বাধা যে আপনি হেভি ইনভেস্টমেন্ট করতে হবে, ওখানে হেভি ইনভেস্টমেন্ট করবেন এবং এটাকে সিকিউর করা এবং এক্ষেত্রে পণ্য পারাপারে ও সিকিউরিটি রাখা, যেটা যুদ্ধবিধ্বস্ত এলাকায় সিভিল ওয়ারে এটা সম্ভব হয় না কারোর পক্ষে। সেইটা কন্ট্রোল করতে না পারলে এটা হলো মানসিকভাবে লোকজন এদিকে যাওয়া আসা করবে কম, ট্রান্সপোর্টেশনটা কম হবে। এই যে স্যার আপনি যে বলেন ইন্ডিয়া এবং আমেরিকা ম্যানেজড, আসলে এই ম্যানেজ করাটার ক্ষেত্রে জটিলতা কি রয়েছে? আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার জন্য লস হলেও আমেরিকার জন্য এতে কোনো বেশি থ্রেট নাই। হয়তো চীনের লাভ আছে, বরং মিয়ানমার কেন্দ্রিক যত ট্রান্সপোর্টেশনটা ডেভেলপমেন্ট করবে বা ইস্ট এশিয়াতে বা সাউথ ইস্ট এশিয়াতে, তত বেশি আমেরিকার জন্য এই অঞ্চলটা এক্সপ্লোর করার সহজ হয়ে দাঁড়াবে। হয়তো চীন বাংলাদেশ এটা করে দিবে, কিন্তু আসলে তো কোনো করিডোরই আর কারোর হাতে থাকে না। করিডোর হওয়ার পরে কিন্তু এটা গ্লোবাল করিডোরই হয়ে যায়, একটা পার্ট হয়ে যায়। তো সেই মুহূর্তে কিন্তু আমেরিকান যদি কোনো ইন্টারেস্ট থেকে থাকে মিয়ানমারে, জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, তার তো ট্রান্সপোর্টেশনটা লাগে তখন। তো সেই ট্রান্সপোর্টেশনটা তো সেও ব্যবহার করতে পারবে। এই জন্য ভারতের জন্য এটা খুবই রিস্কি, কিন্তু আমেরিকার জন্য নিউট্রাল থাকা কোনো কঠিন কিছু না। আর চীন শুধুমাত্র চীনের সিকিউরিটি জায়গা যদি না দেখে, তাহলে আমেরিকার জন্য নিউট্রাল থাকার কোনো কিছু না। আর এটা হলো ভারত চীনের মধ্যে উইনিং কম্পিটিশন লাগিয়ে রাখতে পারে আমেরিকা এখন এটার মাধ্যমে। আবার এতে চীন আমেরিকার লাভ, আমাদের জন্য বিরাট লাভ যে ভারত আমাদেরকে এক ধরনের, আমরা অনেক সময় ভারতের সম্পর্কের সাথে অভিযোগ করে থাকি, সেই অভিযোগ ক্ষেত্রে আমাদের যে একতরফা ডিপেন্ডেন্স সেটাও কমে আসতেছে। এখানে আমরা চীনের সাথে সরাসরি সম্পর্ক তৈরি হচ্ছে, আমরা আমাদের যে বাউন্ডারি কেন্দ্রিক যে রিস্কটা আমাদের এখন আছে, সেই রিস্কটা থাকছে না। আমরা এই দিক দিয়ে একটা বড় বাণিজ্যের রুট খুলে ফেলতে পারি। আর যে রুটটাতে সবচেয়ে বড় সুবিধা কি জানেন, চিটাং বন্দরটা সর্বশেষ মানে স্টেজ হওয়ার কারণে এই রুটের সব আমাদের উপরে কিন্তু এরা সবাই নির্ভরশীল হয়ে গেল। মানে এই রুট যারা ব্যবহার করবে তারা সবাই আমাদের উপর নির্ভরশীল, কারণ তাদের তো বন্দর দিয়ে বেরোতে হবে। তো সেই জন্য বন্দর ডেভেলপমেন্টে ওদের আগ্রহ থাকবে। এখন যে আনোয়ারায় যে ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, চীন যে ইনভেস্টমেন্টগুলো তার অভ্যন্তরীণ ভাবে করে, এখন তো অনেক ইনভেস্টমেন্ট চীনের পক্ষে করা তার অভ্যন্তরে কঠিন হয়ে গেছে, সে বাইরে স্পেস খুঁজতেছে। সেক্ষেত্রে আনোয়ারা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে তখন, এবং হেভি ইনভেস্টমেন্ট থেকে শুরু করে অনেক বেশি ইনভেস্টমেন্ট ওখানে হবে। আর চিটাং বন্দরও অনেক ডেভেলপ হয়ে যাবে। আমরা সার্বিকভাবেই ব্যাপক লাভবান হব, কিন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া মাইন্ড না করে। ইন্ডিয়া মাইন্ড করলেও আমেরিকা যদি মাইন্ড না করে কোনো সমস্যা নাই। মানে চীন এবং ধরেন আপনি পাকিস্তান যেমন চীন এবং আমেরিকাকে মিলিয়ে কাজটা করে, কিন্তু আমরা যদি এটা চীন এবং আমেরিকা মিলিয়ে কোনোভাবে কাজটা করতে পারি, কোনো যেমন আমরা একবার চীনের সফরে গিয়েছি, এটা আমেরিকাকে কতটা ম্যানেজ করে হয়েছে আমি তো জানি না, কিন্তু যদি ম্যানেজ হয়ে থাকে তো ইটস গুড। কিন্তু এইরকম ভাবে যদি এটাতেও করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশ তার নিজের ইন্টারেস্টটা ম্যাক্সিমাইজ করতে পারছে,
যদিও চীন কিছু সুবিধা পাচ্ছে, আমাদের জন্য আমরা একদমই ল্যান্ডলক, এক ধরনের এদিক দিয়ে ল্যান্ডলক হয়ে আছি। এই ল্যান্ডলকের বাইরে কিন্তু আমরা একটা রুট পাচ্ছি। এইটার জন্য আমি বলছি ইন্দো প্যাসিফিক কম্পিটিশনটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন এবং আমেরিকা ইন্ডিয়াকে যদি অন্তত আমেরিকাকে যদি নিউট্রালাইজ করতে পারেন, আর চীনকে দিয়ে যদি আপনি ওখানে রাখাইন স্টেজে এক ধরনের মানে এই রাস্তা কেন্দ্রিক কিছুটা ওদের সহায়তা নিতে পারেন, আমার কাছে মনে হয় না বাংলাদেশের জন্য আর কোনো অসুবিধা আছে এটাতে। চীনের যদি অনেক লাভ, তবে একটা কথা মনে রাখতে হবে যে এইটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চীনের ইনফর্মাল বাধা থাকতে পারে। সেই বাধাটার মূল কারণ হলো তার ইস্টার্ন রিজিয়নটা একদম টোটালি, পূর্বাঞ্চলটা টোটালি এই করিডোর উপর ডিপেন্ডেন্সি। একদিক দিয়ে চিকেন লেকের কারণে এই অঞ্চলের একটা রিস্ক আছে অলরেডি, সেটা সবসময় তারা বলে। আবার যদি এদিক দিয়ে করিডোর, এই পাশেতে করিডোর যায়, তাহলে তো সে টোটালি এই জায়গাটা আসলে মানে ভারতের। আর তো এই সব কিছু মিলিয়ে এদিক দিয়ে ভারতকে নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের চিন্তা ভাবনা, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বা অন্যান্য কিছু, সেই জায়গাতেও কিন্তু বৈশ্বিক কৌশলগত জায়গা থেকে আমেরিকার জন্য চীনকে বাণিজ্যিক শত্রু হিসেবে দেখা ছাড়া আমেরিকার জন্য এই করিডোরে তেমন কোনো লস নাই। জি, আপনার বক্তব্য পরিষ্কার। মাহফুজুর রহমান, আপনার কাছে এবার জানতে চাই, আপনার কি মনে হয় যে ভারত আসলে কি নিয়ে ভাবছে, কি নিয়ে টেনশন করছে? এই করিডোরের বিষয়ে তো আমার কাছে মনে হয় না যে ভারত এটা নিয়ে খুব একটা বিচলিত হবে, কিন্তু তারপরেও আমরা যদি দেখি, যেটা প্রফেসর মহোদয় শুরুতে বলেছিলেন, যে আপনারা মানচিত্রে যদি আমরা চীনটাকে দেখি, তাহলে দেখব যে চীনের আপনার পশ্চিমে, চীনের আপনার পূর্বে, সেখানে হলো সাউথ চায়না সি, যেখান দিয়ে চীনের প্রধান আপনার সমুদ্র বন্দরগুলো সবগুলো অবস্থিত। এখন কোনো কারণে, যেমন ইরান যুদ্ধে আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে ইরান নিয়ন্ত্রণ করলেও এর বাইরে আবার আমেরিকানরা ব্লকেট দিতে পারে। তো ভবিষ্যতে কোনো কারণে চীনের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেরকম পর্যায়ে চলে যায় এবং সেখানে সাউথ চায়না সিতে অন্যান্য সমস্ত দেশ, আসিয়ানের প্রায় সবগুলো দেশেরই আপত্তি আছে, তো সেই সমস্ত নিয়ে, এবং সেখানে তাইওয়ানের উপস্থিতি আছে, সেগুলো বিবেচনা করে যদি দেখা যায় যে ভবিষ্যতে কখনো চীন সেই সাউথ চায়না সি দিয়ে বা সাউথ চায়না সিতে যে সমুদ্র বন্দরগুলো আছে সেগুলো দিয়ে তারা বের হতে পারছে না, বহির্বিশ্বে যেতে পারছে না, তখন তাদের একটা বিকল্প রাস্তার প্রয়োজন পড়ে। তো এই বে অফ বেঙ্গল কিংবা ধরেন অ্যারাবিয়ান সি, এগুলো হতে পারে তার জন্য একটা বিকল্প, যে কারণে মিয়ানমারের সঙ্গে তার একটা চীন মিয়ানমার সেই ইকোনমিক করিডোর আছে, যেটা দিয়ে সে অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গলে যে চাকফিও বন্দরটায় আসতে পারে। আর দ্বিতীয় আরেকটা হলো সেটা পাকিস্তানের মধ্য দিয়ে, সেইখানে তারা গোয়াদর বন্দর পর্যন্ত আসতে পারে, সেখানেও পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর তাদের একটা প্রকল্প আছে। কিন্তু দুটোই অসম্ভব ব্যয়বহুল এই কারণে যে আপনার মিয়ানমারের পক্ষেও এখানে আগ্রহ তুলনামূলকভাবে কম, সেখানেও পাকিস্তানের দিক থেকেও আগ্রহ তুলনামূলকভাবে কম চীনের তুলনায়। সুতরাং চীনকে এই দুই জায়গায় নিজেকেই অর্থায়ন করে এই কাজটা করতে হচ্ছে। বাংলাদেশ যদি এখানে যুক্ত হয়, তাহলে চীন যে বাংলাদেশের বন্দর ব্যবহার করবে সেরকম না, কারণ চাকফিও বন্দরটাই তো আছে তার জন্য। চাকফিও বন্দর ফেলে তারা আবার 700 কিলোমিটার দূরে বা 600 কিলোমিটার দূরে বাংলাদেশের চিটং পোর্ট তাদের ব্যবহার করতে তারা আসবে না, সেটা অবাস্তব। যেটা হতে পারে সেটা হলো যে আমরা এই করিডোর ব্যবহার করে চীনে যেতে পারি, যদিও আমাদের সময় লাগবে হয়তো 2 দিন, মানে 48 ঘন্টার মতো লাগতে পারে, 40 ঘন্টার মতো লাগতে পারে। এবং এইটাও তো একটা ডিফিকাল্টি হলো যে আমাদের তো বাণিজ্য ওই পরিমাণ নাই, কারণ এটা তো আপনার ভায়াবল হইতে হবে। একটা রেল লিঙ্কও যদি হয় কথার কথা, সেখানে তো আপনার রেলটা আপনি তখনই চালাতে পারবেন যখন এখানে 7টা-8টা বগি থাকে। জি, আসবো এই প্রসঙ্গে, আবারও আসবো মাহফুজুর রহমান, তবে একটি বিরতির পরে আপনাদের দুজনের কাছে ফিরে আসবো। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করছি বাংলাদেশ চীন করিডোর এই প্রসঙ্গটি নিয়ে, এবং এই পর্যায়ে মাহফুজুর রহমান, আপনার কাছে আসলে জানতে চাই যে যেহেতু প্রস্তাবটা চীনের শীর্ষ নেতার কাছ থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসেছে এবং বাংলাদেশ করিডোর প্রস্তাবের ব্যাপারে চূড়ান্ত এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, আপনার কি মনে হয় যে আসলে কি ধরনের সিদ্ধান্ত যেতে পারে বাংলাদেশের তরফ থেকে? না, এইটা আপনার যদিও
চীনের পক্ষ থেকে এসছে কথাটা, কিন্তু এটা সিদ্ধান্ত আকারে আসে নাই, বা এখনই আপনার সিদ্ধান্ত নেওয়ার মতো সময়ও আসে নাই। এটা একটা প্রস্তাব আকারে এসেছে এবং এগুলো প্রস্তাব আপনার দীর্ঘ সময় লাগে ম্যাচিওর্ড হতে। এই ক্ষেত্রেও আমার ধারণা যে এখন আমাদের যে সরকার আছে, এই সরকার তার টেনিওরের মধ্যেও হয়তো এটা কমপ্লিট নাও হতে পারে। অর্থাৎ আমাদের আলাপ আলোচনা করতে হবে, ফিজিবিলিটি গুলো দেখতে হবে, এবং এখানে যেহেতু মিয়ানমার ইনভলভ, আপনার সঙ্গে তো অবশ্যই মিয়ানমারের সঙ্গে এখানে আলাপ আলোচনা করতে হবে, এবং হয়তো বা এখানে ত্রিপক্ষীয় আলাপ আলোচনার প্রয়োজন আছে। হ্যাঁ, কিন্তু এই যে যেটা আমি শুরুতে বলেছি যে এই আইডিয়াটা হয়তো ফ্লোট করা হয়েছে, যেটা হয়তো ধরেন আজকে না হোক 20 বছর 25 বছর 30 বছর পরে একটা বাস্তবতাও তৈরি হতে পারে। হ্যাঁ, যেখানে এখন যেমন আমরা বলছি যে আমাদের 40 ঘন্টা লাগবে, তখন হয়তো দেখা যাবে এটা কমে চলে আসবে, 20 ঘন্টায় হতে পারে, কারণ টেকনোলজি ইমপ্রুভ করবে। এবং তখন যে দেখা যেতে পারে আপনার, এখন আমরা হয়তো গুডস নিয়ে চিন্তা করছি যে মালামাল, তখন হয়তো দেখা যাবে যে মানুষ, অর্থাৎ পর্যটক যারা আছে, ভিজিটর যারা আছে, তারাও ওই করিডোর ব্যবহার করে যেতে পারবেন। এবং কেবলমাত্র তো আপনি করিডোরের এক মাথা থেকে শেষ মাথা পর্যন্ত যাবেন তা না, মাঝামাঝি জায়গাতেও আপনার যাওয়া আসা করার সুযোগ হবে। তার মানে এমন হতে পারে যে করিডোরটা যদি আমরা ধরে নিই 2000 কিলোমিটার লম্বা, পুরো 2000 কিলোমিটার ধরেই হয়তো বা ইকোনমিক অ্যাক্টিভিটিস দুই পাশে হতে পারে, যখন আপনার এই এন্টায়ার 2000 কিলোমিটারের এই করিডোরটা একটা ভায়াবল করিডোর হিসেবে দাঁড়াতে পারে। কিন্তু সেটা হয়তো দীর্ঘ সময়ের ব্যাপার। তবে সাধারণভাবে যারা আপনার ভবিষ্যৎ দেখতে পান, দূরদর্শী হন, সেই সমস্ত নেতারা এই সমস্ত বিষয় অনেক আগে কল্পনা করতে পারেন, অনেক আগে এই সমস্ত পরিকল্পনা নিতে পারেন। জি, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এই পর্যায়ে হচ্ছে কাজী মাহবুবুর রহমান, আপনার কাছেও একই জিজ্ঞাসা যে বাংলাদেশও তো চীনের সাথে অর্থনীতির ব্যাপ্তি বাড়াতে চায়, যোগাযোগের পরিধি বাড়াতে চায়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে এই প্রস্তাবটি নিয়ে? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ব্যাপার হলো কি, আপনারা তো জানেন আমাদের সবচেয়ে বড় ইমব্যালেন্স, ভারসাম্যহীন বাণিজ্য চলছে। সবচেয়ে বড় মানে আমাদের বাণিজ্য ঘাটতি এখন চীনের সাথে। তো এটা যে কমিয়ে আনার জন্য যে ধরনের প্রোডাক্ট গুডস দরকার, সেগুলো কিন্তু আমাদের নাই। চীন তো সস্তায় উৎপাদন করে, আমাদের চেয়েও কোয়ালিটি থাকে অধিকাংশ পণ্যে। আমাদেরকে যদি সব বাণিজ্য রুট উদার করে দেয়, ওদের বাজারও যদি ওপেন করে দেয়, কিন্তু কত কমে উৎপাদন করে ট্রান্সপোর্ট করে ওখানে নিয়ে বিক্রি করতে পারবো, সেটা আমাদের ব্যবসায়ীদের জন্য কম চ্যালেঞ্জ না। কারণ চীন আমেরিকা না যে ওখানে লেবারের কস্ট অনেক হাই। চীন তো বাংলাদেশের কাছাকাছি, লেবারের কস্ট কম, উৎপাদন খরচ অনেক কম। সো আমরা আসলে উৎপাদন খরচ দিয়ে যেই লাভটা পাই বাণিজ্যের ক্ষেত্রে, সেটা কিন্তু চীনের সাথে গিয়ে করতে পারি না, বরং চীনে আমাদের সাথে করে ফেলে। আমাদের এখানে আমাদের লোকাল জায়গাতেই তারা গুডস এনে বিক্রি করে ফেলে। তো এখন এটা ইন্ডিয়ার ক্ষেত্রে একই অবস্থা। ইন্ডিয়াতেও আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারি না, অনেক সুবিধা দিলেও পারি না, বা যে সকল পণ্য সুবিধা দিলে আমরা বিক্রি করতে পারবো সেগুলো আবার সুবিধা দেয়ও না। অল্প কিছু আছে পণ্য যেগুলো আমরা করতে পারি, সেগুলোতে ইন্ডিয়া চীন আগ্রহী থাকে না। তো যার ফলে বাণিজ্যটাকে কমিয়ে ভারসাম্যমূলক বাণিজ্য করার জন্য যে দায় আমাদের আছে রাষ্ট্র হিসেবে আমাদের, আর চীন বাণিজ্যটাকে ইন্ডিয়া বাণিজ্য কন্টিনিউ করার জন্য তাদের যে ইচ্ছা থাকা দরকার, বা তাদেরও একটা দায় আছে এখানে বাণিজ্য সম্পর্ক রক্ষা করার জন্য, কোনোটাই হচ্ছে না, তো সম্ভব না। তো সেখানে আমি যেটা দেখতে চাই যে এই জায়গাটাতে যেভাবে আমেরিকাকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসে, সেটা আমি দেখতে চাই না। কারণ আমি মনে করি এই বাণিজ্য রুটে বরং আমেরিকার লাভ হবে, চীনের লাভ হবে, আমেরিকার লাভ হবে, বাংলাদেশের লাভ হবে। মাঝখানে মিয়ানমার হয়তো কম লাভ হবে, কিন্তু তাতে খুবই সামান্য লাভ হবে, আর ভারতের কিছু ক্ষতি হবে। এখন আপনি দেখেন মিয়ানমারের রাখাইন রাজ্য এবং ওদিক দিয়ে চীনের যে কুনমিং, ইউনান প্রদেশ, এগুলো তো বাণিজ্যিক সুবিধার জন্য সমুদ্র বন্দর ব্যবহার করার জন্য উপযোগী না, এবং ল্যান্ডলক ইউনান এবং কুনমিং। এখন এই ল্যান্ডলক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার মারাত্মক উপায় হলো এই করিডোর। তাহলে কি চীনের যে প্রতিপক্ষরা রয়েছে তারা কি কোনো ধরনের বিরোধিতা করতে পারে কিনা? বরং এখন সুবিধা হবে আমেরিকা আমাদেরকে, যদি চীনে আমরা যদি এরকম একটা ম্যানেজমেন্টে যেতে পারতাম, আমরা এদিক দিয়ে কোয়াডে গেলাম, আবার ওদিক দিয়ে আমরা করিডোরে গেলাম, চীনও খুশি থাকলো, আমেরিকা খুশি থাকলো। আর আমেরিকার বিরাট লাভ হলো কি, এই চীন যে আস্তে আস্তে তার উপস্থিতি বাড়াচ্ছে, মানে এই সূত্র ধরে আমেরিকা কিন্তু মানে ভারত মহাসাগরে তার উপস্থিতি বাড়াতে পারে। আবার এদিক দিয়ে মিয়ানমারের ভিতরে যে গণতন্ত্রায়নের যে পক্ষে যে আমেরিকার বার্মা অ্যাক্ট এবং সংশোধনী অবস্থা, সেক্ষেত্রেও কিন্তু সে এটা একটা উপলক্ষ হিসেবে নিতে পারে। মানে ট্রান্সপোর্ট কমিউনিকেশন তো গণতন্ত্রকে সুবিধা দেয়, যত ওপেন হবে তত গণতন্ত্র সুবিধা পায়। তো সেটাও ভারতকে সুবিধা না দিলেও কোয়াডের আমেরিকাকে, মূল শক্তি আমেরিকাকে সুবিধা দিবে। চীন বাণিজ্য করবে এই করিডোর দিয়ে, কিন্তু স্ট্র্যাটেজিক ভাবে
আমেরিকার অনেক লাভ হবে। মিয়ানমারের যেও এই যে সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো আছে, ইস্ট এশিয়ার আদার্স দেশগুলো আছে, তারাও লাভবান হবে। এবং মালাক্কা প্রণালীর উপরে মারাত্মক যে ডিপেন্ডেন্স অন্যদেরও আছে, এবং পৃথিবীর যে বাণিজ্যের যে মারাত্মক ডিপেন্ডেন্স, একটা বড় অংশের বাণিজ্যের মারাত্মক ডিপেন্ডেন্স হলো এই মালাক্কা প্রণালীর উপরে। এই মালাক্কা প্রণালীর বিকল্প হয়ে যাবে এই করিডোর। তো এটা বৈশ্বিকভাবেও খুবই লাভবান একটা উদ্যোগ। কিন্তু এই উদ্যোগের যে কৌশলগত চ্যালেঞ্জ, নিরাপত্তাগত চ্যালেঞ্জ, সেইটা যদি কভার করা যায়, ম্যানেজ করা যায়, এবং আমেরিকাকে যদি এক্ষেত্রে আগে যেটা বললাম নিউট্রালাইজ করা যেতে পারে অ্যাটলিস্ট, অথবা আমেরিকাকে যদি বেনিফিটটা বোঝানো যায়, কারণ এই ফিজিবল প্রজেক্টে আমেরিকার মারাত্মক বেনিফিট আছে, এবং এটা আমেরিকাকে একটা স্পেস দিবে মিয়ানমারে তার আধিপত্য বাংলাদেশের মাধ্যমে বাড়ানোর। সো এইটাতে আমি দেখছি যে হয়তো ইন্ডিয়া ব্যাকফুটে যায়, আমেরিকা এবং চায়না দুই পক্ষই ভালো থাকবে, এবং বাংলাদেশ অনেক বেশি ভালো থাকবে এইটা হলে। তবে আমাদের অন্যান্য চুক্তিতে যেমন চীন আমাদের থেকে বেশি বেনিফিট নিয়ে ফেলে, অনেক চুক্তিতে এরকম অবস্থা, কিন্তু এই চুক্তিতে দেখতে হবে যেন আমাদের উইন উইন সিচুয়েশনটাতে আমাদের স্বার্থটা থাকে, চীনের স্বার্থটা যেন বেশি না থাকে। কিন্তু এই যে রাখাইন রাজ্যের যে অস্থিতিশীলতা বা অস্থিরতা যে চলছে, এটি আসলে কিভাবে থামানো যায় বা এটি আসলে কিভাবে কমানো যায়? এটা খুব সহজ কমানো, কারণ ওখানে ইনভলভমেন্ট পার্টি যেটা বলা হয় ইনফরমালি, অনেক সময় বলা হয় যে প্রমাণ হয়তো করা যাবে না, কিন্তু অনেক সময় বলা হয় চীনের একটা আধিপত্য ভিতরে বাইরে সব জায়গায় আছে। এখন তো আপনি দেখেন এখানে কিন্তু এই রাখাইনের অঞ্চলটা দিয়ে যে হেভি ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু ইন্ডিয়ারও হেভি ইনভেস্টমেন্ট আছে। আকিয়াব কেন্দ্রিক যদি যতটুকু সুবিধা চীনের আছে, মানে বন্দরকে ডেভেলপ করার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, কমিউনিকেশনে কিন্তু হেভি ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার। আবার এই ইন্ডিয়াকে দেখে চীনকে দেখে এতদিন আমেরিকার পাশে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন, তারা পাশাপাশি কম ইনক্লুড করতো মিয়ানমারে। এখন কিন্তু আবার তারাও ইন্ডিয়া এবং চীনের মতো তারাও নিজেরা ঢুকে পড়েছে। শুধু মিয়ানমারের এই যে বিরাট রিসোর্স, এটাকে এক্সপ্লোর করতে পারছে না শুধু আমেরিকায় শুধুমাত্র মিয়ানমারের যে সম্পদ এত কম, মানে মিয়ানমারের জিডিপি কম, কিন্তু সম্পদ তো অনেক সম্পদশালী ধনী রাষ্ট্র রিসোর্সের দিক দিয়ে। এই যে বিরাট রিসোর্স, এটা এক্সপ্লোর করতে পারছে না বিশেষ করে পুঁজিবাদের মূল ধারক, মানে মূল বাহক আমেরিকা। এই করিডোর হলে, করিডোর তার কারোর জন্য স্পেসিফিক করা যাবে না, করিডোর তো সবার জন্য ব্যবহার করতে দিতে হবে, তাইলে তো এটার লাভ হবে। সেইটা যদি হয় তাহলে আমেরিকা এবং আমেরিকান অ্যালাইরা, বিশেষ করে ইস্ট এশিয়ার অ্যালাই, ইভেন জাপান, কোরিয়া, এবং এদিক দিয়ে সাউথ ইস্ট এশিয়ার যে অ্যালাইরা আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন, এরা সবাই কিন্তু এই জায়গাটাকে মালাক্কা প্রণালীর বিকল্প হিসাবে নিয়ে নেবে। তো এইটা সবার জন্য বেনিফিট, গ্লোবাল ট্রেডের জন্য বেনিফিট, কিন্তু এখানে চীনের স্বার্থ যেন ম্যাক্সিমাইজ না হয়, এইটা প্রোটেকশন দিতে হবে আমেরিকাকে, এইটা প্রোটেকশন দিতে হবে বাংলাদেশকে, যে চীনের স্বার্থ যেন ম্যাক্সিমাইজ না হয়, সবাই যেন উইন উইন সিচুয়েশন থাকে। জি, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য কাজী মাহবুবুর রহমান। এই পর্যায়ে মাহফুজুর রহমান, আপনার কাছ থেকে একটা বক্তব্য নিয়ে আমরা চলে যাব, আমরা শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। যে আপাতত বলা হচ্ছে যে চীন ভারতকে বাদ দিয়েই প্রস্তাবটি করেছে, ভারতের কি ভবিষ্যতে এখানে যুক্ত হবার কোনো পসিবিলিটিস আছে কিনা? এখন পর্যন্ত ধরেন বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না যে ইকোনমিক করিডোরের কথাটা এখন যেটা বলা হয়েছে, এবং সেখানে যে ধারণাটা তৈরি হয়েছে, যদি সেটা চাকফিও বন্দর কেন্দ্রিক হয়, তাহলে ভারতের সেখানে সরাসরি যুক্ত হওয়ার খুব একটা ফিজিবিলিটি নাই। কিন্তু ভারত যুক্ত হতে পারে। এর আগে যখন ভারত যুক্ত হতে চেয়েছিল, তখন কিন্তু অন্য বিকল্প আরেকটা সড়ক ব্যবস্থার কথা বলা হয়েছিল। ট্রানজিট চেয়েছিল, হ্যাঁ, ট্রানজিট চেয়েছিল, কিন্তু সেটা একটা বিকল্প সড়ক ব্যবস্থা, অন্য আরেকটা সড়কের মাধ্যমে সেখানে সংযুক্ত হওয়ার কথা ছিল। এমনকি আগ্রহ ছিল যে কলকাতা থেকে তারা যদি সিটুয়ে বন্দরে বাই সি চলে আসতে পারে, তারপর তারা কালাদান নদী ব্যবহার করে তখন উপরের দিকে উঠবে। তো এখন যে পরিকল্পনাটা আছে, যদি সেটা চাকফিও সমুদ্র বন্দর কেন্দ্র করেই হয়, কারণ এটা তো একেবারে প্রাথমিক পর্যায়ে, এটার কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আর আপনি যদি মিয়ানমার দেখেন, মিয়ানমার কিন্তু দেশটা হলো উত্তর দক্ষিণে লম্বা। দুর্ভাগ্যজনক যে মিয়ানমারের ঠিক মাঝখান দিয়ে আপনার আরাকান একটা পর্বতমালা আছে, সেটাও আপনার উত্তর দক্ষিণের লম্বা। সুতরাং ওই দিক থেকে, অর্থাৎ চীনের দিক থেকে কোনোভাবে বাংলাদেশের দিকে যুক্ত হইতে হলে এই আরাকান পাহাড়টা অতিক্রম করতে হয়। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে কারণে অত সহজে এখানে কিন্তু কোনো রোড নেটওয়ার্কটা হয় না। হ্যাঁ,
তো এই ভারতের কথা যেটা আমরা বারবার বলছি অথবা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের কথাও বলছি, আমাদের এই পরিকল্পনার মধ্যে কিন্তু এই দুটো দেশের কোনো আপনার সংযুক্তি নাই, এই কারণে নাই বা সম্পর্ক নাই, এই কারণে নাই যে চাকফিও পর্যন্ত তো চীন ইতোমধ্যেই তারা চুক্তি করেছে এবং মিয়ানমারের মধ্য দিয়ে তারা চাকফিও পর্যন্ত তো আসছেই। আমাদের শুধু ওই চাকফিওর কাছ থেকে টেকনাফকে যুক্ত করতে হবে, যেটা আপনার 600 কিলোমিটারের মতো হতে পারে। হ্যাঁ, তো সেইটুকু আমাদের হবে। তো সেইটুকু করতে গেলে এখন এই সেইটুকুর অর্থায়নের বিষয় আছে। হ্যাঁ, এবং সেইখানে আমি চীনের আগ্রহ কতটুকু থাকবে আমি জানি না, মিয়ানমারের আগ্রহ আরো হয়তো কম থাকবে। হ্যাঁ, সুতরাং চ্যালেঞ্জটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক অনেক বেশি। হ্যাঁ, এবং ওই পরিমাণ অর্থ ব্যয় করার পরে আমি রিটার্ন কি পাবো না পাবো সেটা যদি আমি নিশ্চিত হতে না পারি, এবং সেটা যদি আশু কোনো রিটার্ন না হয়, তাহলে এই প্রকল্প আকারে থাকবে, হয়তো আরো লম্বা সময় পরে আমরা এটা ভায়াবিলিটি বা ফিজিবিলিটি দেখে তখন হয়তো আগাতে পারবো। জি, আপনার বক্তব্য একদম পরিষ্কার মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সপ্তাহের দেশে সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কাজী মাহবুবুর রহমান আপনাকেও আজকে আমাদের সপ্তাহের দেশে সময় দেওয়ার জন্য। আপনাকেও দেশ টিভিকে ধন্যবাদ। জি দর্শক, সপ্তাহের দেশের আয়োজনে এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।